সমানুপাতি বলতে আসলে কি বুঝো? ক্রমিক সমানুপাতি বলতে আসলে কি বুঝো? মানে হচ্ছে দেখো, এর পরে তো বি আসবে, সমান দিয়ে বি আবার আসবে, তারপরে সি আসবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ক্রমিক, এ বি সি, এ পাশে এ বি, আবার পাশে বি সি। অ্যাকচুয়ালি এই জিনিসটা আসলে কি জানো? এই জিনিসটা মানে হচ্ছে বি স্কোয়ার সমান হচ্ছে এসি। কিভাবে আসে বলো তো? দেখো এইভাবে আসে, এ কে বি দিয়ে ভাগ আকারে লেখা যাবে, সমান বি কে সি দিয়ে ভাগ আকারে লেখা যাবে। আচ্ছা, এবার আমি করব আড়াআড়ি গুণন। তাহলে আমি যদি এই বি এর সাথে বি গুণ করে দিই, তাহলে হয়ে যায় বি স্কোয়ার, এ দিয়ে সি কে গুণ করে দিই, তাহলে হয়ে যায় এসি। এই যে বি স্কোয়ার সমান এসি, এই জিনিসটাই আসলে আমি বলতেছি ক্রমিক সমানুপাতিক আমাকে যদি ম্যাথে বলে দেয়, আমরা এই জিনিসটাকেই ম্যাক্সিমাম কাজে লাগাবো। ক্রমিক সমানুপাতিক বললো এ বি সি ক্রমিক সমানুপাতিক, তাহলে আমরা কি বলবো? মাঝখানে যেটা রয়েছে সেইটার স্কোয়ার সমান হচ্ছে দুই পাশের দুইটার গুণফল। যদি আমাকে বলতো এরকম, দেখো পি কিউ আর ক্রমিক সমানুপাতিক, তাহলে আমি কি বলতাম? এই যে দেখো মাঝখানের যে রয়েছে সেটার করতাম স্কোয়ার, আর এই দুই পাশেরটার করতাম গুণফল। বুঝছি কি বুঝি নাই? এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতিকের মানে। যদি এটা মনে না থাকে কি করবা? এভাবে করবা, এই যে পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর, তারপরে এরকম করে গুণ টুন করে দেখবা কিউ স্কয়ার সমান পি কিউ চলে আসছে। ক্লিয়ার? একদম বেসিক ছিল এটা। বুঝছি ভাইয়া, ভেরি গুড। ওকে, তাহলে এবার আসি। বলছে এখানে অনুপাতের রাশিগুলো ধনাত্মক সংখ্যা, এ অনুপাত বি সি অনুপাত ডি হইলে বি অনুপাত এ ডি অনুপাত সি হয়। তুমি বুঝতে পারতেছো এটা কেমনে হইছে? তোমার কিন্তু এটা মুখস্থ করার কোনো দরকার নাই ভাইয়া। তুমি দেখো এইভাবে দেখো, ভাইয়া যে এটা দেখাচ্ছি দেখো কি বলছে, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। তাহলে আমরা এটা কেমনে লিখতে পারবো বলো তো? বলবো ভাইয়া এটাকে এ বাই বি লেখা যায়, এটাকে সি বাই ডি লেখা যায়। এবার দুই পাশকে উল্টায় দাও, মানে ব্যস্তারকরণ করো, উল্টায় দাও। তাহলে বি চলে যাবে উপরে, এ চলে আসবে নিচে, ডি চলে যাবে উপরে, সি চলে আসবে নিচে। এটারে আবার অনুপাত আকারে লেখো, তাহলে বি অনুপাত এ সমান ডি অনুপাত সি। এই যে এটাই তো বলছে এরকম। এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, সেগুলো থেকে ভয় পাবা না, ঠিক আছে? ওকে, সো এটা তুমি ম্যাথ করতে গেলে এমনিই বুঝবে এটা করা যাবে। যেমন দেখো, এই যে এটা কি করছে? ওই যে বললাম কোনাকুনি করা যায়, প্রথমেই দেখাইছি। এটাকে দিবা, সি কে নিচে নিয়ে আসবা, বি কে উপর নিয়ে যাবা, এটা হয়ে যাবে। আচ্ছা, এটা কি করছে? শুধু যোজন করছে, যেটা বলছিলাম ভগ্নাংশ আকারে লেখা যায়, হরকে উপরে যোগ করছে, হরকে উপরে যোগ করছে। এটাকে কি বলে? শুধু যোজন করা। তারপরে শুধু বিয়োজন করছে, দেখো হরকে উপরে বিয়োগ করছে, আর কিচ্ছু করে নেই। এবার দেখো যোজন বিয়োজন দুইটাই করছে, হরকে উপরে যোগ, আবার হরকে নিচে বিয়োগ করছে লব থেকে, দ্যাটস ইট। এগুলো পিছনে আমার মনে হয় সময় নষ্ট করার কোনো দরকার নাই। এই জিনিসটা দেখতে পারো, যদি এরকম কতগুলা দেখা গেছে অনুপাতকে সমান বলা হয়, কতগুলো অনুপাত বলছে সমান, যে এ এ ডিভাইডেড বাই বি, সি ডিভাইডেড বাই ডি, ই ডিভাইডেড বাই জি, এইচ ডিভাইডেড, কতগুলো অনুপাত সমান, হ্যাঁ, তাহলে কি করবা? লবগুলার যোগফল আর হরগুলার যোগফলের অনুপাতও এইভাবে লেখা যাবে, যে প্রত্যেকটি অনুপাত হচ্ছে, ফলে প্রত্যেকটি অনুপাত হচ্ছে, এই দেখো লব যেগুলো ছিল সেগুলো যোগ করছে, হর যেগুলো ছিল এগুলো যোগ করছে, হ্যাঁ, সো এটা লেখা যাবে। ওকে, আচ্ছা, সো প্রথমে আমি একটা পোলে চলে আসি। মেইন কথা হচ্ছে আমি এতক্ষণ কিছুই পড়াই নাই তোমাদেরকে, আমি জাস্ট তোমাদের এইটের পড়াটাকে রিকল করে দিলাম, হ্যাঁ। দ্যাটস ওয়াই দ্রুত, মানে অ্যাট এ গ্ল্যান্স আছে না যে আগের পড়া ছোটবেলায় পড়ছি একটু ভুলে গেছি, এই জিনিসগুলোকে আমি কি করলাম, একটু তোমাদের রিকল করে দিলাম যাতে তোমাদের মাথায় ঢুকে। সো ক্লাসে যেটা করতে হবে তোমাকে, তোমাকে হচ্ছে ক্লাসে একটু খাতা কলম নিয়ে বসতে হবে আমার সামনে এখন, হ্যাঁ, আমি তোমাকে টাইম দিচ্ছি, একটু খাতা কলম নিয়ে সামনে বসো। ভাইয়া যখন ম্যাথ গুলো করবো, ক্যালকুলেশন ভাইয়ারটা একটুও দেখবা না, তুমি নিজে খাতায় ক্যালকুলেশনটা করবা। আবারও বলছি ভাইয়া, নিজে খাতা নিয়ে বসো, দেখবা তুমি অঙ্ক অনেক বেশি ভালো বুঝতেছো। তুমি ফ্যাক্ট বুঝো, ভাইয়া যেটা বুঝাচ্ছে স্ট্র্যাটেজিটা বুঝো, আর ক্যালকুলেশনটা নিজে করো। ভাইয়ার ক্যালকুলেশনের সাথে একটু মিলাইতে যাবা না, ভাইয়াটার সাথে শুধু উত্তর মিলাবা, যে ভাই আপনার ভুল হয়েছে এটা আমাকে বলে দিবা, ঠিক আছে? সো আবারও বলতেছি, খাতা কলম নিয়ে বসবা। আর একটা পোল আছে, এবং খুবই ইজি একটা পোল, আমার মনে হয় তোমরা এটা পারবা। তো লঞ্চ করে দিই, নাকি আমরা কিছু ম্যাথ করি তারপরে পোল লঞ্চ করব? প্রথমেই পড়াই নাই কিছু নাই, পোল লঞ্চ করে দিই, একটু পরে লঞ্চ করি, এই পোল পারবা? সো একটু ম্যাথ করি, তারপর বোর্ড লাগলে একটা পোল লঞ্চ করবো, আমরা কমেন্টে আসি। অনেকে অ্যান্সার দিয়েও দিছে পোলের, ওকে ফাইন। সো আমরা পোল লঞ্চ করি নাই, সো কারণ আমি বলবো না।
আচ্ছা ঠিক আছে। তো একদম অনুশীলনী ২ নাম্বার একটা ম্যাথ বলছে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো আমি কয়েকটা জায়গায় মার্ক করি আসো। একটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ? বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল। তো বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল কি? বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, এটা আমরা জানি। আচ্ছা ফাইন। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি ভাইয়া? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, হ্যাঁ? যেখানে a হচ্ছে বাহু। ফাইন। আচ্ছা সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে বলছে। কিসের অনুপাত? পরিসীমার অনুপাত নির্ণয় করতে বলছে। আচ্ছা ফাইন। তো ম্যাথটা খুবই ইজি। ধরো আমরা লিখবা এইভাবে, ধরি ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, বা আর এককও লিখতে পারো, ঠিক আছে? ওকে। অতএব বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, এত বর্গ একক। যদি উপরে একক লেখো তাহলে নিচে কি করবা? বর্গ একক লিখবা, হ্যাঁ? যেহেতু ক্ষেত্রফল পাইছি। আর বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যকে আমি ধরে নিচ্ছি a একক। ওকে? সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলতো? লিখেই দিয়েছি। a স্কয়ার বর্গ একক, হ্যাঁ? এবার কি বলছে? তারা দুইজনই আসলে সমান। ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে এই যে উপরে ছিল পাই আর স্কয়ার, আর এ পাশে ছিল a স্কয়ার, এই দুইটা ক্ষেত্রফলই সমান। আচ্ছা, এবার তুমি কি একটা জিনিস চিন্তা করো, আমি এখান থেকে একটা জিনিস লিখতে পারি। দেখো, পাই তো একটা নাম্বার, একটা সংখ্যা, একটা ভ্যালু আছে আমি জানি। এই দুইটার ভ্যালু আমি জানি না। তাহলে এই দুইটার রেশিও একটু বের করি। তাহলে আমি আর স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার সমান লিখতে পারি 1 ডিভাইডেড বাই পাই। কি করছি? এ স্কয়ারকে বাম পাশে নিয়ে আসছি, পাইকে ডান পাশে নিয়ে গেছি। ওকে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর ডিভাইডেড বাই এ সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার পাই। হ্যাঁ? দেখো তো, বর্গমূল করে দিছি, আর কিচ্ছু করি না। কেন করছি জানো? যে আর অনুপাত এ সমান হচ্ছে অন অনুপাত রুট পাই। সো আমি ওই অনুপাতে আর যাচ্ছি না। আমি এটাকে এই ফরম্যাটে রেখে দিতে চাচ্ছি। মনে করি একটা সমীকরণের নাম দিয়ে লিখে দিতে পারো। না, না চাইলেও কোনো সমস্যা নেই। যেটা হচ্ছে ১ নাম্বার একটা সমীকরণ আছে আমাদের। আচ্ছা। এবার বলছে এদের পরিসীমার অনুপাত। আচ্ছা। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া, বৃত্তের পরিসীমা মানে কি? বৃত্তের পরিসীমা মানে কি? বৃত্তের, এই ভুল লিখছি। পরিসীমা মানেই হচ্ছে পরিধি, কিন্তু পরিধি, হ্যাঁ? বৃত্তের পরিসীমা মানে হচ্ছে পরিধি, যেটা হচ্ছে 2 পাই আর একক। আর বর্গের পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল, মানে হচ্ছে 4a একক। ওকে। এদের অনুপাতটা বের করতে বলছে। তাহলে অনুপাত মানে কি? ভাগ, তাই না? সো আমি এভাবে লিখি, বৃত্তের পরিসীমা আ পরিধি ডিভাইডেড বাই বর্গের পরিসীমা, হ্যাঁ? সো বৃত্তের পরিধি অনুপাত বর্গের পরি সরি সীমা, এই ২ টা সমান কি হচ্ছে? পরিধি হচ্ছে 2 পাই আর, অনুপাত হচ্ছে 4a, এরকম কিছু একটা। সো আমি একটু এখান থেকে করা শুরু করি, হ্যাঁ? যাতে বুঝতে সুবিধা হয়। সো এটাকে আমি ভগ্নাংশ আকারে লিখতে পারি। 2 পাই আর ডিভাইডেড বাই 4a, তাই না? 2 পাই আর ডিভাইডেড বাই 4a। আচ্ছা, একটা মজার জিনিস খেয়াল করে দেখছো? এই জায়গাতে কিন্তু 2 দিয়ে 4 কে কাটা যায়। তাহলে 2 থাকে। আর এখানে কিন্তু একটা r বাই a আছে। যেই r বাই a এর মান হচ্ছে এখানে দেওয়া আছে। r বাই a এর মান হচ্ছে 1 বাই রুট পাই। তাই না? তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, যে উপরে থাকতেছে পাই, নিচে থাকতেছে 2। এই r বাই এর a এর জায়গায় লিখতে পারি 1 বাই রুট ওভার
পাই কিচ্ছু না, জাস্ট আর বাই এ ছিল, এখান থেকে মানটা নিয়ে আমি ওখানে বসাইছি, 2 কেটে দিছি, আর কিচ্ছু করি নাই। ওকে, এবার দেখো তুমি লিখতে পারো কি, এই রুট ওভার পাই দিয়ে যদি এই পাইকে কাটো তাহলে এখানে একটা রুট ওভার পাই থেকে যাবে, তাহলে রুট ওভার পাই ডিভাইডেড বাই 2। এখন এইটাকে যদি তুমি অনুপাতে সাজাইতে চাও তাহলে কিভাবে লিখবা? অতএব অনুপাতে সাজাইলে রুট ওভার পাই অনুপাত 2, এইটাই হচ্ছে বৃত্তের পরিধি আর বর্গের পরিসীমার অনুপাত। ক্লিয়ার? আচ্ছা, শুরু থেকে আরেকবার পুরোটা বলি, সহজ ছিল বাট আরেকবার পুরোটা বলি, তাহলে মাথায় ক্লিয়ার আসবে। দেখো, ফার্স্ট অফ অল আমরা ধরে নিয়েছি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক। ওকে, ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আচ্ছা, এত কিছু ডিটেইলে না বলে মেইন পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার। এই দুইটা সমান বলে দিছিল, তাই পাই আর স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার। এইখান থেকে আমি করছি কি, আর বাই এ এর ভ্যালু বের করছি। এ স্কয়ারকে বাম পাশে নিয়ে আসছি, পাইকে ডান পাশে নিয়ে গেছি, বর্গমূল করছি, তাহলে আর বাই এ এর মান এখান থেকে পাইছি। আমাকে বলছে এদের পরিসীমার অনুপাত। দেখো এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আগে যেহেতু বৃত্তের কথা বলছে, তার মানে আগেই কিন্তু বৃত্তের পরিধিকে লিখতে হবে অনুপাতের ক্ষেত্রে। তুমি যদি আগে বর্গের পরিসীমা অনুপাত বৃত্তের পরিধি বের করো, এটা কিন্তু ভুল। তোমার প্রশ্নে আগে যার কথা বলবে, তোমার অনুপাত যখন অ্যান্সার বের করবা তখন আগে তার কথাই লিখতে হবে, না হলে কিন্তু ভুল হবে। আবার বলে দিচ্ছি। ওকে, তাহলে বৃত্তের পরিধি আর বর্গের পরিসীমা। ওকে, তাহলে বৃত্তের পরিধি জানি 2 পাই আর, বর্গের পরিসীমা হচ্ছে 4 আর। তাহলে এই দুইটার অনুপাত, অনুপাত মানে ভগ্নাংশ আকারে লেখা যায়। 2 দিয়ে 4 কে কাটছি, 2 হইছে। আর এই পাশে দেখা গেছে আর ডিভাইডেড বাই এ আছে, এখানে আর ডিভাইডেড বাই এ এর মান পাইছি 1 বাই রুট পাই, তাহলে আর ডিভাইডেড বাই এ এর মান দিছি 1 বাই রুট পাই, রুট পাই এর সাথে পাই কেটে দিছি, অ্যান্সার হয়ে গেছে। ক্লিয়ার? একদম সহজ। ঠিক আছে? আহ ইমরান, শেষের 2 লাইনের আগের লাইনটা তুমি নিজে করো, নিজে খাতায় ক্যালকুলেশন করো, তাহলে বুঝবা। ঠিক আছে? আর একজন বলছে ভাইয়া রুট ওভার পাইকে কিভাবে পাই দিয়ে কাটছেন? কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন। এইটার উত্তর দেয়া আসলে কঠিন হয়ে যাবে আমার জন্য। যেই প্রশ্নটা করছো তাকে এটার উত্তর দেয়া আমার জন্য কঠিন হয়ে যাবে। ভাইয়া ধরো এখানে আছে 2, এই 2 কথাটার মানে কি জানো? এই 2টার মানে হইছে √2 ইনটু √2। এটা কি জানো? জানো? এটা আগে জানাও আমাকে, যে কোশ্চেনটা করছে। এই 2 লেখার মানে হচ্ছে √2 ইনটু √2। কেন? কারণ এই যে এটাকে লেখা যায় √2 এর উপর স্কয়ার, স্কয়ার মানে হচ্ছে 1/2, এই 2 কাটা যায়, তারপর আবার 2 হয়ে যায়, দ্যাটস ওয়াই। তার মানে একটা হইছে পাই, এটার মানে কি √পাই ইনটু √পাই। এটুকু তো বুঝছি। তাহলে পাই ডিভাইডেড বাই √পাই ছিল। তাহলে এই পাই মানে হচ্ছে 2টা √পাই, নিচে একটা আছে √পাই, একটা পাই কাটা হয়ে গেল কি √পাই। আমি জানি না তুমি বুঝতে পারছো কিনা, বাট যদি না বুঝতে পারো এখন আর বোঝানো যাবে না ক্লাস 10 এ এসে। ঠিক আছে? তুমি আরো 9 এ পড়ো ভালো করে। ঠিক আছে? 9 এর ক্লাসগুলো ভালো করে করে আসো। আচ্ছা, এবার আসি 3 নাম্বার যে অঙ্কটা বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, এদের লসাগু হচ্ছে 180, সংখ্যা দুইটা নির্ণয় করতে বলছে। একদম ক্লাস 8 এর অঙ্ক। ক্লাস 8 এই ম্যাথটা ছিল। আমরা অনুপাত থাকলে এখানে একটা অজানা জিনিস ধরে নেই। ক্লাস 8 এ ধরে নিতাম ক, আর এখন একটু বড় হইছি, ইংলিশ ভালো শিখছি, এজন্য এগুলাকে ধরে নেই এখন এক্স। এগুলো আমরা জানি। সো ধরি সংখ্যা দুটি 3x এবং 4x। সুতরাং 3x এবং 4x এর লসাগু বের করতে হবে। আচ্ছা, 3x আর 4x এর লসাগু কত? ভাইয়া এদের মধ্যে তো 3 আর 4 এর মধ্যে তো কোনো কমন ফ্যাক্টর নাই, তাহলে এদেরকে গুণ হয়ে যাবে, 3 4 এ 12। আচ্ছা, আর এই দুইটার মধ্যে একটা এক্স আছে, তাহলে আমি একটা এক্স নিব। ঠিক আছে? তাহলে 3x আর 4x এর লসাগু হচ্ছে 12x, এটা আমরা বুঝতে পারতেছি। ওকে, তাহলে প্রশ্ন মতে
এই লসাগু 12x এইটার মানে হইছে 180। তাহলে x এর মান কত ভাইয়া? 180/12। ভাইয়া 180 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? কেউ বলতে পারবা আমাকে? 180 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 12 আর 12 গুণ করলে কত হয়? 144। তারপর থাকে 36, 3 12 36 মানে কত? 15। তো তুমি এভাবে ভেঙে ভেঙে হিসাব করতে পারো। x এর মান হচ্ছে 15। তাহলে সংখ্যা দুটি কত? অতএব সংখ্যা দুটি হচ্ছে 3x সমান হচ্ছে 3 ইন্টু 15 মানে হচ্ছে 45, আর একটা হচ্ছে এবং 4x মানে হচ্ছে 4 ইন্টু 15 মানে হচ্ছে 60। ভেরি ইজি। আমি দেখতে পাচ্ছি অনেকেই আসলে সঠিক উত্তর দিচ্ছ। একদম সহজ সহজ অঙ্ক করাচ্ছি কিন্তু আজকে। আচ্ছা। বলছে একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। ভাইয়া 28% ক্ষতি? আল্লাহ, ক্ষতি! ক্লাস 6 এর অঙ্ক। ঠিক আছে? আচ্ছা, 28% ক্ষতি মানে কি? মানে হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 28% ক্ষতিতে কি হবে? কম হবে। 100 থেকে 28 কে আমার বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে ওই জিনিসটাই করি আমি। ধরি ক্রয় মূল্য 100 টাকা, 28% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 28 মানে কত? 72 টাকা। ওকে, এবার খেয়াল করো আমার লক্ষ্য করার জায়গা কোনটা? এই জায়গাটা। আমাকে কিন্তু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত চাই নাই, আমাকে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত চাইছে। আমরা এই জায়গাতে ভুল করি। আগে বিক্রয় মূল্য, তার মানে আমাকে আগেই বিক্রয় মূল্য লিখতে হবে। পরে ক্রয় মূল্য মানে আমাকে পরেই ক্রয় মূল্য লিখতে হবে। ঠিক আছে? অতএব অতএব বিক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য সমান হবে, অনেকে এখানে কলিজা হাতে গলার কাছে চলে আসছে এটা লেখার সাথে সাথে। ভাই এটা কেমনে লিখলেন? হ্যাঁ, বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য মানে কি? প্রথমটা উপরে চলে যায়, পরেরটা আমি একবারে ভগ্নাংশ আকারে লিখছি, মন চাইছে তাই। তোমার যদি মনে না চায় তুমি প্রথমে অনুপাত আকারে লিখবা, কোনো সমস্যা নাই ভাই, এই জন্য তোমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে? তো বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 72, আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100। সো এটাকে তুমি সরলীকরণ করো। সরলীকরণ করা মানে কি? সরলীকরণ মানে হচ্ছে আমি এইটাকে কাটাকাটি করে যতটুকু ছোট করতে পারি ততটুকু ছোট করব। সো এটাকে কাটাকাটি করলে ছোট করলে কত আসে? উপরে আসে মনে করো 18, নিচে আসে হচ্ছে 25। মানে আমি যদি 4 দিয়ে কাটি মনে হয় এরকম কিছু একটা আসে না? হ্যাঁ, 4 দিয়ে কাটলে এটা আসে। তাহলে সুতরাং এটাকে লেখা যাবে 18/25। এটাই হচ্ছে অনুপাত। হ্যাঁ, অনুপাতের কোনো একক নাই কিন্তু। আমি আবারও বলতেছি অনুপাতের কোনো একক নাই। হ্যাঁ? ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ। বলছে কলিজা হাতে চলে আসছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমাদের কলিজা হাতে চলে আসছে যে। ঠিক আছে? আচ্ছা, ওকে। ভেরি গুড। ওকে, ভাল লাগছে। চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাতে থাকি। পিতা পুত্র। পিতা পুত্র। দেখো সহজ পিতা পুত্র। কঠিন থাকলেও আমরা এটাকে সহজভাবে করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। আমাকে পিতা পুত্র বা মাতা পুত্র বা পিতা মাতা এই টাইপের যে ম্যাথ গুলো আসে, মানে আমি বুঝাতে চাচ্ছি বয়সের যে ম্যাথ গুলো আসে তোমাদের যেখানেই আসুক না কেন, তোমার খেয়াল রাখতে হবে, সব সময় নজর রাখতে হবে টাইম ফ্রেমটার দিকে, যে কোন টাইম ফ্রেমের কথা বলতেছে। তোমাকে একে দেখবা যে এক সময় অতীতে নিয়ে চলে যাচ্ছে, মানে 10 বছর আগে নিয়ে চলে যাচ্ছে, আবার বর্তমানে নিয়ে আসতেছে, আবার ফিউচারে নিয়ে যাচ্ছে। তো টাইম ফ্রেমটার দিকে খেয়াল রাখতে হবে। যদি তুমি টাইম ফ্রেমটার দিকে ভালো করে নজর রাখতে পারো দেখবা ম্যাথ গুলো ইজি হয়ে গেছে। না হলে একবার যদি টাইম ফ্রেম এলোমেলো করে ফেলো তুমি কিন্তু এই ম্যাথ মানে তালগোল পাকায় ফেলবা। ঠিক আছে? সেটা করা যাবে না। টাইম ফ্রেমের দিকে খেয়াল রাখো, দেখো ম্যাথ একদম ইজি। দেখো খেয়াল করো। ওকে, বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। ওকে,
7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। খেয়াল কইরো কিন্তু এই যে 5:2, এই 5:2 কিন্তু এখন না, এটা ছিল 7 বছর আগে। তাদের বয়স কিন্তু এখন তাদের বয়সের অনুপাত 5:2 না, এটা 7 বছর আগে ছিল 5:2। ঠিক আছে? আমার কাছে জানতে চাইছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? তাহলে আমার কাছে যেই অনুপাতটা দেয়া আছে, আমি তো সেইখান থেকে কাজ শুরু করলে আমার জন্য ইজি, রাইট? বর্তমানে বয়সের সমষ্টি দেওয়া আছে কিন্তু অনুপাত তো দেয়া নাই। তাই না? তাহলে আমি আমার কাছে যে অনুপাতটা আছে আমি সেই টাইম ফ্রেম ধরে কাজ শুরু করব। তার মানে আমার 7 বছর পূর্বের অনুপাত দেয়া আছে। আমি সেই 7 বছর আগে থেকে কাজ শুরু করি। ঠিক আছে? তাহলে আমাকে ১ম এ আসতে হবে এইখানে। ৭ বছর পূর্বে। এইখান থেকে আমি যাব কোথায়? বর্তমানে। বর্তমানকে এভয়েড করে তো ফিউচারে যেতে পারব না। বর্তমানে। তারপরে আমি যাব কোথায়? ৫ বছর পরে। আমি কি স্ট্র্যাটেজিটা বুঝাইতে পারছি? আমি কি স্ট্র্যাটেজিটা বুঝাইতে পারছি? আমি ম্যাথটা কিভাবে করব? কেন আমি ৭ বছর পূর্বে থেকে কাজ শুরু করছি? কারণ আমার কাছে অনুপাত যেটা দেয়া আছে সেটা ৭ বছর পূর্বের অনুপাত দেয়া আছে। তাহলে আমি কাজ শুরু করব ৭ বছর পূর্বে থেকে। এখন ৭ বছর পূর্বে থেকে তো ডিরেক্ট ৫ বছর পরে চলে যাওয়া যায় না। ৭ বছর পূর্বে কাজ শেষ করে আমি বর্তমানে আসব, তারপর আমি ৫ বছর পরে যাব। তাহলে দেখবা ম্যাথ সহজ। তাহলে দেখো আমি শুরু করি যে ধরি ৭ বছর পূর্বে ১ম এ কার কথা বলা? পিতার কথা। তার মানে ১ম অনুপাতটা পিতার। পিতার বয়স 5:2 না? তার মানে কত হবে? 5x বছর। এবং ৭ বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে কত? 2x বছর। ওকে? এই জিনিসটা বুঝতে পারছি। এবার আসো, সুতরাং বর্তমানে পিতার বয়স কত? এটা কিন্তু ৭ বছর পূর্বে ছিল। আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি। বর্তমানে পিতার বয়স কত? ৭ বছর আগে ছিল 5x, তাহলে এখন বর্তমান মানে কি ৭ বছর পার হয়ে গেছে। তার মানে পিতার বয়স কিন্তু ৭ বছর বেড়ে গেছে। এত বছর। এবং বর্তমানে পুত্রের বয়স কত? এই যে 2x থেকে আরো ৭ বছর বেড়ে গেছে। এবার দেখো আমার কাছে কিন্তু একটা ব্যাপার বলা আছে। সেটা হচ্ছে এই যে বর্তমানে পিতার পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ৭০ বছর। তাহলে আমি এই জিনিসটাকে আসলে কাজে লাগায় ফেলতে পারি। প্রশ্ন মতে এই যে পিতার বয়স আর এই যে পুত্রের বয়স এই দুইটার যোগফল হবে ৭০ বছর। 5x plus 7 plus 2x plus 7 equal to 70। 5x আর 2x হচ্ছে 7x সমান হচ্ছে 70 minus 14। ক্যালকুলেশন দেখার দরকার নাই, ক্যালকুলেশন তুমি নিজে করো। x সমান হচ্ছে 56 ভাগ 7, 8। x এর মান হচ্ছে 8। x এর মান হচ্ছে 8। আচ্ছা, এটা কিন্তু x এর মান। খেয়াল করো কিন্তু এটা x এর মান। আবার বলতেছি এটা কিন্তু x এর মান। ওকে। এবার তুমি দুই ভাবে জিনিসটা করতে পারো। এখন বর্তমানে বয়সগুলো বের করতে পারো। অতএব বর্তমানে পিতার বয়স কত হবে বলো তো? 5x plus 7 যে জায়গায় 5x plus 7 সমান হচ্ছে 5 into x এর জায়গায় 8 plus 7 বছর বা হচ্ছে 47 বছর। এটা কবে বলো তো? বর্তমানে। তাহলে অতএব 5 বছর পরে পিতার বয়স কত হবে? 47 plus 5 বা 52 বছর। ঠিক তেমনি একইভাবে পুত্রের বর্তমান বয়স কত আসবে? 2x plus 7, তাই না? 2x plus 7 সমান 2 into 8 plus 7 বছর। ৮ দুগুণে ১৬ আর ৭ হচ্ছে ২৩ বছর। সুতরাং ৫ বছর পরে পুত্রের বয়স কত হবে?
23 প্লাস 5 28 বছর। এই যে অ্যান্সার হয়ে গেছে। একদম সিম্পল ওয়েতে লিখে লিখে স্ট্র্যাটেজি ফলো করে আগায় দিছি। বুঝছে 2x আসলো কিভাবে? এই 2x কিভাবে জানি আসছে? এই যে 5:2 এটা কিন্তু 21 না, এটা দাড়ি। এটা 21 না, এটা দাড়ি। ঠিক আছে? এটা কিন্তু দাড়ি। এটা কিন্তু দাড়ি। এটা মনে হয় 21 ভেবে ভুল করছে অনেকে। হ্যাঁ, এটা 21 না, এটা হচ্ছে দাড়ি। হ্যাঁ, দাড়ি। আমি মুছে দেই এটাকে। এটা নাই। কনফিউজড হয়ে গেছে। ওকে, এবার ঠিক আছে? এটা দাড়ি ছিল। ওকে। ভাইয়া পিতার বয়স 47 কিভাবে বের করছেন? এই পিতার বয়স 47 কিভাবে বের করছি এটা বুঝো নাই? পিতার বর্তমান বয়স কত ছিল? 5x প্লাস 7। এই যে 5x প্লাস 7, 5 ইন্টু এই x এর মান কত বের করছো? 8। x এর জায়গায় দিছো 8 প্লাস 7। 5 আর 8 গুণ করলে 40, তার সাথে 7 যোগ করলে 47। কে করছে এই কোশ্চেন? তাকে এনে এনাম ভাইয়ার তালের নিচে ফেলে ধুমধাম করে একটা তাল ফেলে দিতে হবে। তোমাকে বলছি হাতে ম্যাথ করো, ক্যালকুলেশন। মনোযোগী ছিল না। এনাম ভাইয়ের তাল ধার নিয়ে আসতে হবে। এই তাল আছে আশেপাশে? মাউস ফেলে দিই তার মাথার উপরে, এই যে মাউস। ঠিক আছে? আচ্ছা, ওকে। এই আজকে মনে হয় অনেকের জন্মদিন। আজকে কি বার? আজকে আজকে কি আজকে কয় তারিখ? আজকে অনেক মানুষ বলতেছে ভাই আমার জন্মদিন। এই হ্যাপি বার্থডে টু ইউ। আল্লাহ তোমাদের মনের আশা পূর্ণ করুক। তোমাদের সামনের জীবনগুলো অনেক বেশি সহজ সুন্দর করুক। তোমাদের বাবা-মা যাতে তোমাদেরকে নিয়ে গর্ব করতে পারে। তোমাদেরকে এই পর্যায়ে আল্লাহ পৌঁছে দিন। তোমাদেরকে নেক হায়াত দান করুন। অসৎ সঙ্গ থেকে মুক্ত রাখুন। নেক রিজিক দান করুন। ঠিক আছে? এই দোয়া করি তোমাদের জন্য। ফি আমানিল্লাহ। ঠিক আছে? যাদের জন্মদিন আজকে তাদের জন্য এই দোয়া, এই কামনা। ওকে? সবাই উইশ করে দাও একটু তাদেরকে। সবাই দোয়া করে দেই। ঠিক আছে? আমাদের সকলের জন্য। ঠিক আছে? খুশি? আচ্ছা। এখন অনেকের জন্মদিন তো তাই নাম নেয়া যাচ্ছে না। নাম নিতে গেলে এই যে প্রায় ১,৫০০ স্টুডেন্টের মধ্যে প্রায় মনে হয় ১০০ স্টুডেন্টের আজকে জন্মদিন। আচ্ছা। আমিন। ওকে। চলো আমরা নেক্সট অঙ্ক করি। হ্যাঁ? একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক করি। এবং এগুলো কিন্তু একদম সহজ অঙ্ক। ঠিক আছে? এগুলো কিন্তু একদম সহজ অঙ্ক। ওকে। আচ্ছা, ঠিক আছে। আজকে মঙ্গলবার। হ্যাঁ, আজকে সবার মঙ্গল হোক। আচ্ছা। চলো এটা শুরু করি। হ্যাঁ? বলছে যদি A অনুপাত B সমান B অনুপাত C হয় তবে প্রমাণ করো যে সামথিং 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 সামথিং। ভাই, তুমি একটা জিনিস ভাইয়ার একদম মনোযোগ দিয়ে শুনে নাও। কখনো যদি দেখো মেথের মধ্যে এরকম আছে A অনুপাত B ইকুয়াল B অনুপাত C, ধাম করে এটারে আগে এভাবে বানাবা, B স্কয়ার সমান AC। কারণ কি এটা তো ক্রমিক সমানুপাতিক, তাই না? A অনুপাত B সমান B অনুপাত C। সো এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক বলে। আর এটা সমান কি লেখা যায়? বি স্কয়ার সমান এসি। এটা কেমনে লেখা যায়? ভাই এটা তো আমি জানি কেমনে লেখা যায়। যে দেওয়া আছে, লিখবা এইভাবে, দেওয়া আছে যে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, মানে হচ্ছে এ বাই বি সমান বি বাই সি, তারপরে এই আর আর গুণ করছি, তারপর হয়ে গেছে বি স্কয়ার সমান এসি। এটা লিখে নিবা। হ্যাঁ, গিভেন দেওয়া আছে, এটা দেওয়া আছে। হ্যাঁ, ওকে। সো এটা মান পাইছি, কিন্তু দেখো বি স্কয়ার এর মান কিন্তু পাইছো এসি। হ্যাঁ, বি স্কয়ার এর মান কিন্তু পাইছো এসি। ওকে, ফাইন। সো এই জিনিসটা আমাকে দেখাইতে হবে। সো আমি যদি লিখি লেফট সাইড, লেফট সাইড, ওকে, লেফট সাইডে কি আছে? লেফট সাইডে রয়েছে আমার এ স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার। এগুলো দেখে কঠিন লাগে, বাট বিশ্বাস করো এর চেয়ে সহজ ম্যাথ আর নাই। তুমি নিজে একটু হাতে করবা। ভাইয়া প্লিজ একটা রিকোয়েস্ট বলি, প্লিজ ভাইয়া প্রত্যেকটা প্রসিডিউর বলে দিচ্ছি, কিন্তু তুমি একটু কষ্ট করে খাতায় লেখো। ভাইয়ার ম্যাথ গুলো শুধু দেখো না, তোমার জন্য বিশ্বাস করো তুমি পরীক্ষায় আটকে যাবা। তুমি একটু নিজে করো, ভাইয়ার কথাটা এতটুকু গুরুত্ব দাও, দেখবা তোমার জীবনে অনেক ভালো হবে। ভাইয়ার জন্য অনেক দোয়া করবা। ঠিক আছে? ওকে। এবার আসো 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ এইটা যখন আছে, তুমি এই জিনিসটারে সবগুলোর সাথে গুণ করে দাও, তাহলে উপরে কি হয়ে যাবে বলো তো? a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার। ওকে, নিচে আছে a³ প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, নিচে আছে বি কিউব, প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, নিচে আছে সি কিউব। ওকে, এই জিনিসপত্রগুলো আছে, এই জিনিসপত্রগুলো নিচে কিন্তু আছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, তুমি এই জায়গাতে
আমার দেখো এই যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এখানে কিন্তু কয়েকটা কাজ তুমি করতে পারো। আমাকে প্রমাণ করতে হবে কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এরকম একটা জিনিস নিয়ে আসতে হবে। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে b স্কয়ারের মানটা কি ছিল ভাইয়া? b স্কয়ারের মান ছিল কিন্তু এসি। b স্কয়ারের মান ছিল কিন্তু এসি। তাহলে তুমি এই জায়গায় b স্কয়ারের জায়গায় যদি এসি বসায় দাও তাহলে কি আসবে বলো তো? a স্কয়ারের জায়গায় a স্কয়ার থেকে গেল, b স্কয়ারের জায়গায় আসলো a সি, c স্কয়ারের জায়গায় c স্কয়ার থেকে গেল, নিচে চলে আসলো a কিউব। কেন করতেছেন ভাইয়া এগুলা? কারণ আমি চাইতেছি এইখানে যাতে একটা সিঙ্গেল পার্ট থাকে, বাকি পার্টগুলো কাটাকাটি হয়ে যায়। উপরে 2টা এ ছিল, নিচে 3টা এ ছিল। এখন উপরে 3টা এ হয়ে গেছে, এই 3টা আর এই 3টা কাটা চলে যাবে, আর এখানে দেখো সি কিউব চলে আসবে। দ্যাটস ওয়াই, নাথিং এলস। ওকে, প্লাস এবার এখন কোনটায় আমি কি মান বসাবো সেটাই আমি তোমাকে বুঝাচ্ছি আর কি। এবার নিচে বি কিউব আছে, তাহলে এই বি কিউব বা বেকিউব এইটাকে বেকুবকে কাটতে হবে। মানে বেকুবকে কাটতে হলে উপরেও একটা বেকুব প্রয়োজন। এখন উপরে তো বেকুব নাই ভাই, তো উপরে কে আছে আসলে? উপরে আছে দেখো তোমার এখানে, তুমি চিন্তা করো এ স্কোয়ার আর সি স্কোয়ার, এইটার মান কত আসবে? এ স্কোয়ার আর সি স্কোয়ার এটার মান কত আসবে? অথবা তুমি চিন্তা করো বি স্কোয়ারের মান যদি তুমি বসাইতে চাও এসি, তাহলে তুমি কাটতে পারতেছো না। তাহলে আমার উপরে বি আকারে মান লাগবে। তাহলে বি আকারে যদি মান দরকার হয় তুমি এভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া আমি এখানে বি স্কোয়ার কে রেখে দিলাম, আর এখানে লিখলাম এসি এর হোল স্কোয়ার। লেখা যাবে না? দুইটার ভিতরে স্কোয়ার আছে। আচ্ছা, নিচে থেকে গেল একটা বি কিউব, নিচে থেকে গেল একটা কি বি কিউব। এবার তুমি চিন্তা করো এসি এর জায়গায় কি বসাইতে পারো? এসি এর জায়গায় বসাইতে পারো বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এসি এর জায়গায় আমি বসাই দিব জাস্ট বি স্কোয়ার। হ্যাঁ, এসি এর জায়গায় আমি কি বসাবো? বি স্কোয়ার, বি স্কোয়ার, আর তার উপর একটা স্কোয়ার ছিল না, ওই যে হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার, এই দুই স্কোয়ার মিলে হয়ে যাবে কি বি টু দি পাওয়ার 4। এইটা হয়ে যাবে বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4। ঠিক আছে, বি টু দি পাওয়ার 4 হয়ে গেল। আচ্ছা, প্লাস এবার আসো, এবার কাটতে হবে কাকে? এবার কিন্তু কাটতে হবে সি কে, তাই না? এবার কাটতে হবে সি কে। তাহলে এবার আসো বি স্কোয়ারের মান যদি আমি বসায় দেই, এ স্কোয়ার সমান বি স্কোয়ারের জায়গায় বসাবো এসি, তাহলে এ সি এর উপর স্কোয়ার, তাই না? সরি 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 সরি, এ সি, বি স্কোয়ারের জায়গায় বসাবো এ সি, আর এই পাশে রয়ে গেল সি স্কোয়ার। সি কিউব কিচ্ছু না ভাই, আমি খালি এখান থেকে দেখে দেখে মান বসাচ্ছি। বি স্কোয়ারের জায়গায় এসি বসাচ্ছি, এসি এর জায়গায় বি স্কোয়ার বসাচ্ছি। ঠিক আছে, ওকে। এখন তুমি একটু ক্যালকুলেশন করি আসো, সহজ ক্যালকুলেশন। এ কিউব আর উপরে এখানে আসলো এ কিউব, এখানে গেল সি কিউব, প্লাস এখানে গেল বি টু দি পাওয়ার 6, আর নিচে আসলো এই যে বি আর বেস সেম হলে পাওয়ার যোগ হয়, নিচে থেকে গেল বি কিউব, এখানে থেকে গেল তোমার এ কিউব, আর এখানে গেল সি কিউব, নিচে থাকলো সি কিউব। এবার দেখো ধুমধাম কোপাকুপি হবে শুধুমাত্র। এটাকে একটা কোপ, এটাকে একটা কোপ, এখানে একটা কোপ, এখানে একটা কোপ। ভাইয়া 6টা বি থেকে 3টা বি চলে গেলে কয়টা থাকবে? 3টা থেকে যাবে। এই সি কিউব কাটাকাটি। তাহলে একটু সাজায় লেখো, এ কিউব পাইছো এটাকে প্রথমে লেখো, বি কিউব পাইছো এটাকে তারপরে লেখো, সি কিউবও পাইছো এটাকে তারপরে লেখো, সমান রাইট সাইড। তুমি একটু নিজে জাস্ট দেখে দেখে যদি করো তাহলে দেখবা একদম বুঝে যাবা। হ্যাঁ, সো যারা বলতেছো ভাইয়া 2 জন 3 জন এই লাইনটা বুঝো নাই, তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো ভাইয়া তুমি একটু খাতায় নিয়ে জাস্ট ওই যে একটাই মান, কিন্তু অনেকগুলো মান না, বি স্কোয়ার আর সমান হচ্ছে এসি। তাহলে এই জায়গায় বি স্কোয়ারের জায়গায় এসি বসাইছি, দেখো আমি গোল্লাও দিয়ে দিই, এই বি স্কোয়ারের জায়গায় এই এসিটা বসাইছি। আবার এইখানে এ স্কোয়ার সি স্কোয়ার, হ্যাঁ, এই যে এসি এ আর সি গুণাকারে আছে না, এইটার জন্য আমি বি টু দি পাওয়ার 4 আসছে। কেন? এসি মানে হচ্ছে বি স্কোয়ার, আর হোল স্কোয়ারের জন্য আসছে একটা বি টু দি পাওয়ার 4। আবার এই বি স্কোয়ারের জায়গায় এসি বসায় দিছি। তারপরে বাকি ক্যালকুলেশন একদম সিম্পল ভাইয়া, খুবই সিম্পল ভাইয়া। বলছে ভাইয়া একদম শেষের লাইনে ভুল করছেন। ভাইয়া কোন জায়গায় জানি ভুল করছি ভাইয়া? ঠিক আছে, মনে তো হয় না ভাইয়া ভুল করছি। ঠিকই আছে। ওকে, সহজ ছিল ভাইয়া। ওকে, পোল 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 করে পাগল হয়ে গেছে। কে কে যেন পোল পোল করে পাগল হয়ে গেছে। দাঁড়াও, পোল কই? এই পোল কই? পোল নিয়ে আসো। এই যে পোল, নাও, লাগাও, উত্তর দাও, শুরু করো আক্রমণ। ঠিক আছে, ছিল আমার মনে হয় না। হ্যাঁ, যদি 50%-এর উপরে সঠিক উত্তর দাও তোমরা, তাহলে আমি
20 জনের নাম বলবো, ঠিক আছে? 20-25 জনের নাম বলবো, যাও। এটা মুডের উপর ডিপেন্ড করবে। 50% এর উপর সঠিক উত্তর দিলে 20-25 মান কত? এটা খুব সহজে করা যায়, জানো? একদম তুমি যদি কিছু না বুঝো তাও করতে পারো। কেমনে করতে পারো? দেখো তো ভাইয়া, x অনুপাত y সমান 5 অনুপাত 6, তাহলে এটা কেমনে লেখা যায় বলতো? x বাই y, আর এটাকে লেখা যায় কি 5/6। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে দরকার 3x, তাহলে লব বা শুরুতে দুইটার সাথেই 3 পারি না? অবশ্যই পারি ভাইয়া। আমি সমান চিহ্নের দুই পাশে যে কোনো কিছু চাইলে একই জিনিস গুণ করতে পারি। আচ্ছা, এবার দেখো, আর দরকার কি 5y, তাহলে y এর সাথে একটা করে 5 গুণ করে দাও। কারণ এই পাশে নিচে 5 গুণ করছো, তাহলে এই পাশেও নিচে 5 গুণ করা লাগবে। তাহলে এই জায়গায় চলে আসবে 3x, আর এই জায়গায় চলে আসবে 5y। তাহলে এখানে কি চলে আসবে? 3-5 15, আর এখানে চলে আসবে 5-6 30। ওকে, এখন কথা হচ্ছে ওখানে তো এই অপশন নাই, কেমনে থাকবে? এটা তো সরলীকরণ করা হয়েছে। 15 দিয়ে কাটো, এই উপরে থাকে 1, নিচে থাকে 2, তার মানে এইটা হচ্ছে 1:2 অ্যাকচুয়ালি। নাম যদি পড়তে চাই মানে ইটস এ কনসার্ন। সো আমি একটা সাজেশন দিতে পারি। আমি জানি না এটা সলিউশন কিনা, বাট আমরা কিছু পদক্ষেপ বা কিছু ইনিশিয়েটিভ তো নিতেই পারি এটা থেকে একটু মুক্তি পাওয়ার জন্য, তাই না ভাইয়া? আচ্ছা, সেটা হচ্ছে তুমি কিছু কাজ করতে পারো। ফার্স্ট অফ অল, ফোনটাকে ডার্ক, দেখো একটা জিনিস জানো, ম্যাক্সিমাম অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে, শুধুমাত্র আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা ব্ল্যাক দিয়ে রাখছি। এর একটা কারণ হচ্ছে শুধুমাত্র তোমাদের, মানে যারা ক্লাস করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু লাইট বেশি চোখে আসে, দ্যাটস ওয়াই ডার্ক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখা হয়েছে যাতে তোমাদের চোখটা একটু সহনীয় হয়। বাট এটা কি এনাফ? এটা কিন্তু এনাফ না। সো জানি না সবার পক্ষে পসিবল কিনা, চেষ্টা করবা যাদের অপরচুনিটি বা অপশন আছে তারা বড় স্ক্রিনে ক্লাস করার, মানে ল্যাপটপ বা ডেস্কটপ বা কম্পিউটারে, বা এখন কিন্তু আমাদের টিভিতেও ক্লাস করা যায়, অনলাইন ওয়ালটন টিভিতে ক্লাস করা যায়। পসিবল হইলে একটু চেষ্টা করবা, একটু দূরে রেখে ক্লাস করবা, এবং সবচেয়ে বড় কথা শুয়ে শুয়ে চেয়ারের মধ্যে খুব হেলান দিয়ে মোবাইলটাকে হাতে নিয়ে পাটাকে দেয়ালের উপর তুলে দিয়ে এভাবে ক্লাস করবা না। তুমি টেবিলে একটা নির্দিষ্ট দূরত্বে রাখবা, তুমি চেয়ারে বসবা, খাতা কলম সামনে নিবা, তাহলে ক্লাস করবা। ভাইয়া তাহলে চোখের লাভ কি? ভাইয়া চোখের লাভ আছে। তুমি যখন শুয়ে তুমি কোনো কিছু দেখছো, স্ক্রিনের দিকে স্ক্রিনিং করছো, তখন তোমার চোখের পজিশন ব্রেনের উপর যে প্রেসারটা পড়ে, তুমি যদি বসে কোনো জায়গায় কোনো কিছু দেখো একটু দূর ডিস্টেন্স থেকে নির্দিষ্ট একটা, তাহলে কিন্তু তোমার প্রেসারটা কম পড়ে। ঠিক আছে? এক। দুই হচ্ছে চোখ কিছুক্ষণ পর পরে বন্ধ করা, চোখকে শুকাতে না দেয়া। খুব বেশি প্রবলেম দিলে আমাদের হচ্ছে আহ কিছু ড্রপ ইউজ করা হয়, সেটা হচ্ছে ড্রাই লিপ নাম বা অনেক আরো কিছু নামে বিক্রি হয়, হ্যাঁ, লিকুইড, এগুলো ইউজ করতে পারো। এছাড়া তো আসলে বলার তেমন কিছু নাই। ঠিক আছে? সো এটা থেকে আসলে তো আমরা কমাইতে পারতেছি না। ওকে, হ্যাঁ, বলছে ম্যাথ অনেক সোজা, এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা চলো আমরা একটু সামনের দিকে আগাই। উদাহরণের একটা ম্যাথ রয়েছে। এখানে বলেছে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস বিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইকুয়াল 1। এটা সমাধান করতে বলছে। সমাধান করা মানেই হচ্ছে এক্স এর মানটা বের করা, যেখানে 0 ইজ লেস দ্যান বি ইজ লেস দ্যান টুয়াইস এ ইজ লেস দ্যান টুয়াইস বি। সো উদাহরণে এই ম্যাথটা যদিও সলভ করে দেয়া আছে, এই ম্যাথটা কিন্তু কঠিন না। তোমরা যদি ভেবে থাকো এই ম্যাথটা কঠিন, ভাই ম্যাথটা কিন্তু কঠিন না। ভাই চশমা কি ইউজ করতে পারি? ভাই চশমা তোমার লাগলে তো অবশ্যই ইউজ করবা, না লাগলে তুমি কেন ইউজ করবা আসলে? চশমা তুমি ইউজ করতে পারো, ব্লু কাট চশমা আছে তোমার চোখের পাওয়ার অনুযায়ী। ব্লু কাট, যেমন আমার এটা, এটা ব্লু কাট, একটু হলদে টাইপের দেখবা, যে এটা হচ্ছে যে ব্লু যে লাইটটা আছে এটাকে সে একটু ভ্যানিশ করে দেয়। ঠিক আছে? সো ওই ব্লু কাটটাই হয় কি, ওই যে ব্লু রেটা চোখের খুব বেশি একটা ক্ষতি করতে পারে না। সো তুমি চাইলে ব্লু কাট চশমাটা ইউজ করতে পারো। আমি জানি না এটা সলিউশন কিনা, মানে তুমি কোনো ডক্টর বা কনসালটেন্টের হেল্প নিলে এটা বেশি আসলে ভালো হবে তোমাদের জন্য। ঠিক আছে? ওকে।
ওকে, তো আমরা আগাই ম্যাথের দিকে। দেখো উদাহরণের একটা ম্যাথ আছে যে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। ভাই একটু আস্তে আস্তে করেন, অনেক আস্তে করাচ্ছি ভাইয়া, ঠিক আছে? ওকে, দুবার 1 প্লাস বিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস বিএক্স, এটা হচ্ছে করতে বলছে। আচ্ছা, এটা যেহেতু উদাহরণে করা আছে, এইটা হচ্ছে আমি না করে অনুশীলনীর একটা অঙ্ক করাই, কারণ এটা আমি, তোমরা যেহেতু সলভ করতেছো, আমার মনে হয় উদাহরণে তোমাদের যেহেতু করেও দেওয়া আছে, তোমরা একটু নিজে ট্রাই করলে এটা পারবা। এটা একটু নিজে ট্রাই করো, ঠিক আছে? এটা আমি করে দিচ্ছি না, আমি ধরো অনুশীলনী এটা করে দিই, যেটা আসলে তোমাদের বইয়ে করা নাই, ঠিক আছে? যেহেতু আমি তোমাদেরকে বেসিক থেকে বুঝাচ্ছি, তোমরা একটু নিজেও ট্রাই করো, না পারলে তুমি সলিউশন তো পাবাই। ওকে, ধরো এখানে আছে একটা যে সমাধান করো, কি সমাধান করো? 8 ক নাম্বার বলছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, আর এটা বলছে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। তুমি এইটা যদি করাই, ওইটা কিন্তু বুঝতে পারবা, কোনো সমস্যা নেই, যে তুমি সিমিলার ওয়েতে করতে পারবা। ওকে, এটা কি করতে পারি, এই টাইপের কোনো যখন জিনিস দেখবা যে উপরে আর নিচে সেম টাইপের কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে, দেখো সেম টাইপের কিছু জিনিসপত্র দেখা যায়, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, তখনই তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যোজন বিয়োজন করে ফেলতে পারো, ঠিক আছে? যোজন বিয়োজন করতে পারো। ওকে, তাহলে এটা একটা একটা সুন্দর স্ট্র্যাটেজি। যদি আমি এই টাইপের কিছু একটা দেখি, তাহলে আমি কি করতে পারি, সেটা হচ্ছে যোজন বিয়োজন করে ফেলতে পারি প্রথমেই। তাহলে আমি যেটা করব, আমি একটু যোজন বিয়োজন করি, তাহলে আমার উপরে আসবে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। হ্যাঁ, সো আমি কিন্তু একটু ব্র্যাকেট দিয়ে লিখি, যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, চিহ্ন ভুল কম হবে। যে লবের সাথে একবার হরকে যোগ করলাম, আবার লবের সাথে একবার হরকে বিয়োগ করব। আমরা এই জায়গায় ভুল, এটা বাম পাশে করলে ডান পাশেও করতে হবে। ওকে, আমরা আসলে এই জায়গাতে ভুল কোথায় করি সেটা আমি তোমাকে বলি। ভুল করি আমরা বিয়োজন করার সময় না, অনেক সময় ব্র্যাকেট না দিলে হয় কি, এখানেই মাইনাস চিহ্নটা ইউজ করি, কিন্তু পরে যে আসলে চিহ্নটা পরিবর্তন হয়, এটা আর করি না। দ্যাটস ওয়াই কিন্তু আমি ব্র্যাকেট দিয়ে দিছি, যাতে এখন আমি বুঝতে পারি যে আমার চিহ্নটা পরিবর্তন হচ্ছে। ওকে, তাহলে এবার দেখো 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এই প্লাস চিহ্নটা থাকলো, এবার উপরে তো কোনো চিহ্ন পরিবর্তন হবে না, 1 মাইনাস এক্স। হ্যাঁ, আর এটা আসলো কি, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এই যে মাইনাস 1, আর এই মাইনাস এই প্লাসের সাথে গুণ হয়ে এটাও মাইনাস হয়ে যাবে। ওকে, আর এখানে উপরে হয়ে গেল আমার 4, আর নিচে হয়ে গেল আমার -2, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কিছু জিনিসপত্র একটু দেখি। দেখা যাচ্ছে আমার এই টার্মটা মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স আর প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, এটা ক্যান্সেল আউট হয়ে যায়। এখানে একটা +1 আর এখানে একটা -1, এটা ক্যান্সেল আউট হয়ে যায়, মানে এটা যোগ বিয়োগ করে 0 হয়ে যায়। তাহলে এই দুইটা যদি ক্যান্সেল আউট হয়ে যায়, আচ্ছা আরো কিছু যায়, এই -2 দিয়ে 4 কে যদি কাটো, তাহলে কত হয়ে যায়? আসলে এখানে 2 হয়ে যায়, আর একটা -2 থেকেই যায়। ওকে, তাহলে আমি একটা কাজ করি, এই জায়গায় দেখতে পাবে তুমি এরকম কিছু ব্যাপার-স্যাপার আছে। 1 আর 1 যোগ হয়ে গেল 2, আর এই জায়গায় মাইনাস মাইনাস, তাহলে -2 রুট ওভার 1 মাইনাস এক্স। কেন? কারণ দুইটা রুট ওভার 1 মাইনাস এক্স আছে এবং তার আগে একটা মাইনাস আছে, সমান থেকে গেল -2, এই একটা মাইনাস আর উপরে 2। এবার দেখো এই সব জায়গা থেকে কিন্তু তুমি 2 কে বাদ দিয়ে দিতে পারো। যেমন দেখো, আমি এই পাশ থেকে যদি আর এই পাশ থেকে 2 বাদ দিই, হুম? যে আমি আ এই 2 আর এই 2 কেটে দিব। অথবা তুমি এই পাশের 2 ওই পাশের 2 কেটে দিবা। তুমি যেকোনো, তুমি 2 বাদ দিয়ে দিতে পারো। ঠিক আছে? কোনো প্রবলেম নাই। তুমি 2 বাদ দিয়ে দিতে পারো। ধরো আমি এই 2 আর এই 2 কেটে দিলাম। এই পাশের মাইনাস আর এই পাশের মাইনাস ক্যানসেল করে দিলাম। তাহলে আমার কি থেকে গেল? আমার থেকে গেল কিন্তু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স সমান হচ্ছে একটা 2 থেকে গেল। ওকে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যদি এখন বর্গ করে দেই দুই পাশে, আমি ধরো দুই পাশেও বর্গ করে দিচ্ছি, তাহলে আমার কাছে চলে আসবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স সমান হচ্ছে 4। ওকে, 4। এবার আমি একটু গুণন করে দেই, সরি, আমি যদি আড়াআড়ি গুণ করে দেই, তাহলে আসবে 4 ইন্টু 1 মাইনাস এক্স সমান হচ্ছে 1, 4 মাইনাস 4x ইকুয়াল টু 1, 4x সমান হচ্ছে 3। কিভাবে আসছে? জাস্ট
এই পাশ ওপাশ করছি, চলে আসছে। অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে 3/4। এটাই হচ্ছে সমাধান। ক্লিয়ার? তাহলে ক্যালকুলেশনটা একটু নিজে করো। ক্যালকুলেশন একটু নিজে করো। আমি কয়েকটা কমেন্ট পড়ি ততক্ষণে। অনেকে অনেকক্ষণ ধরে কমেন্ট করছো যে কি গেমের সেটিং টেটিং, কি প্রসেসর টসেসর নিয়ে কথা বলতেছে, এর আগে বের করি ক্লাস থেকে। ওকে ভাইয়া, প্রি টেস্ট পরীক্ষা এর মতো 20 দিন পরীক্ষার মাত্র 20 দিন আছে, বাট এই মুহূর্তে কোনটা রেখে যে কোনটা পড়বো সেইটাই তো বুঝতে পারছি না। প্লিজ একটু হেল্প করেন এই বিষয়ে। আচ্ছা, ওকে। এরই 1000 কমেন্ট। আচ্ছা, যাই হোক। আর কে আছে? ওই কমেন্ট করতেছিল এতবার, অন্য কারো কমেন্ট পাত্তাই পাচ্ছে না। বীজগণিত কোন রাশি কোনটা বেশি গুরুত্বপূর্ণ? দুইটাই গুরুত্বপূর্ণ, শিখতে হবে দুইটাই ভাইয়া। ভাইয়া আবার একটু বুঝান কোনটা, ভাইয়া লামিয়া আবার কোনটা বুঝাবো বলো। দ্বিতীয় লাইনে √1 - কেন হলো, প্লাস কেন হলো না? প্লাস কেন হবে? এই দ্বিতীয় লাইনে √1 - এই যে ভিতরে তো দুইটাই √1 - আছে, এটা কেন প্লাস হবে? এটা কেন প্লাস হবে? প্লাস তো হবেই না, ওটা দেয়া আছে মাইনাস, আমি প্লাস কেমনে লিখবো? প্রতিটি সাইন বলে, সরি, প্রতিটি সাইন বলে টানা 1 ঘন্টার মধ্যে যদি এরকম মোবাইল স্ক্রিনের দিকে তাকাতে হয়, তবে প্রতি 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য অন্যদিকে তাকানো উচিত, তবে চোখের উপর খারাপ ইফেক্ট পড়ে না। হ্যাঁ, কথা সত্যি, এই জন্যই বললাম যে কিছুক্ষণ পর পর অন্যদিকে তাকাবা। বলছে ভাইয়া এটা আমারও সমস্যা হয়, আমার চোখের পাওয়ার কমে গেছে, ডাক্তার বলছে স্ক্রিনিং বেশিক্ষণ তাকালে আরো কমবে। হ্যাঁ ভাইয়া, এটা আসলে তোমার সমস্যা না, এটা হচ্ছে আমাদের পুরো জেনারেশনের সমস্যা ভাইয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরো জেনারেশনের সমস্যা। ওকে, অনেক সহজ এগুলো, এক্স্যাক্টলি। এটা অনেকভাবে করা যায়, কোনো সমস্যা নেই। পরীক্ষার জন্য কি করতে পারো? হুম, অবশ্যই তুমি যাই করবা এটা তোমার সম্পূর্ণ জিনিসকে মেকআপ করবে না, কভার করবে না এখন, কারণ সময়ের কাজটা আসলে সময় করতে হয়। তুমি যেহেতু অলরেডি পিছিয়ে আছো, তোমার আসলে কিছুই করার নাই তেমন। তার মধ্যে যতটুকু করতে পারো সেটা আমি পড়তেছি, আগেই ম্যাথটা শেষ করো ভালো করে। তো আমি যেটা করবো এখন যোজন বিয়োজন করব। তাহলে উপরে আসবে কি আমার, a প্লাস এক্স মাইনাস √a² মাইনাস x² প্লাস এই যে নিচের পার্টটা, হ্যাঁ। সো আমি ব্র্যাকেট দিই, প্লাস দিছি তো এই জন্য আর ব্র্যাকেট দিচ্ছি না, হ্যাঁ। তুমি বুঝে নাও, চিহ্ন কোনো পরিবর্তন হচ্ছে না এখানে। √a² মাইনাস x², তাই না? এরকম। আর নিচে আসবে কি, a প্লাস এক্স প্লাস √a² মাইনাস x²। এবার আসবে মাইনাস নিচেরটা, তাহলে নিচেরটা প্লাস এ মাইনাস হয়ে যাবে, প্লাস এক্স মাইনাস এক্স হয়ে যাবে, প্লাস এইটা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ। a² মাইনাস রুটের ভিতরে কিন্তু চেঞ্জ হবে না, রুটের বাইরে পর্যন্ত চেঞ্জ হবে। এটাই মনে হয় কোশ্চেন করছিল এর আগে। আর বি এর সাথে একবার এক্স যোগ হবে, বি এর সাথে একবার এক্স বিয়োগ হবে। আসো এবার ক্যালকুলেশন করি একটু। দেখো এখানে কি কি আছে, এটা -√a² মাইনাস x² আর +√a² মাইনাস x²। তাহলে মাইনাস আর প্লাস কাটাকাটি চলে যাবে। এখানে একটা প্লাস এ আছে, মাইনাস এ আছে, প্লাস এক্স আছে, মাইনাস এক্স আছে, এই দুইটা কাটাকাটি চলে যাবে, একদম আগের অঙ্কের মতো, দেখছো? আচ্ছা, এবার দেখো এখান থেকে লেখা যাবে, এখান থেকে লেখা যাবে একটা এ দুইটা এ, একটা এক্স একটা এক্স দুইটা এক্স, তার আমি দুইকে কমন নিয়ে ফেললাম একবারে, আমি লাইন বাড়াচ্ছি না, হ্যাঁ। আর এইখানে ওই আগের মতোই, হুম। ওমা, এখানে আমি একটা ভুল করছি, সবই কাটাকাটি চলে যায়। এটা কি, এটা প্লাস লিখছি কেন, এটা মাইনাস ছিল, এই জন্যই তো বলতেছি ভুল তো করছি একটা। হুম, ছোট্ট করতে হবে। ওকে, এক্স মাইনাস, হ্যাঁ। সো এই এক্স কাটা। সো এখানে দেখা যাচ্ছে এই যে -√a² মাইনাস, এটা এর মিল হয়েছে -2√a² মাইনাস x²। আর এই পাশে থেকে গেল কি, b প্লাস এক্স, এখানে থেকে গেল b মাইনাস এক্স। ওই যে আবার আগের মতো উপরের 2 আর নিচের 2 কাটা যাবে, হ্যাঁ। এবার যেটা করব, এইটা কাটার পরে আমি দুই পাশে বর্গ করে দিব, হ্যাঁ। দুই পাশে বর্গ করে ফেলবো। আচ্ছা, বর্গ করি।
যে এইটার উপরে স্কোয়ার, তারপরে এই পুরাটার উপরে স্কোয়ার, এইটার উপরে স্কোয়ার ভেঙে ভেঙে আলাদা আলাদা করে দিলাম বর্গ। হ্যাঁ, উভয় পক্ষকে আমি কি করলাম, বর্গ করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা তাহলে উপরে কি লেখা যাবে, এ প্লাস এক্স, এ প্লাস এক্স, দুইবার এ প্লাস এক্স। আর নিচে কি লেখা যাবে বলো, নিচে লেখা যাবে হচ্ছে এই মাইনাসটা স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে, আর এই রুট ওভারটা স্কোয়ারের জন্য কাটাকাটি চলে যাবে। তাহলে নিচে থেকে যাবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এ প্লাস এক্স, এ মাইনাস এক্স। কিভাবে হইছে ভাইয়া, তুমি যদি না বুঝতে পারো এই লাইনটা তুমি নিজের মতো করে করো, দেখবে এই লাইনটাই আসবে। বুঝতে পারছো? আচ্ছা, আর এই পাশে আর কিছুই করা যায় না, এই জন্য আমরা যেটা করব, এটাকে ডিরেক্ট ফর্মুলায় নিয়ে যাব, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, আর এখানে আসছে বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবার দেখা যাবে এখান থেকে একটা এ প্লাস এক্স, এখান থেকে একটা এ প্লাস এক্স কাটা চলে গেছে, উপরে থেকে গেল এ প্লাস এক্স, নিচে থেকে গেল এ মাইনাস এক্স, সমান এখানে তেমন কিছুই থাকতেছে না, এরকমই থেকে যাচ্ছে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে। সো আবার দেখা যাচ্ছে উপর নিচে না সিমিলার টাইপের জিনিসপত্র আছে। যদি সিমিলার টাইপের জিনিসপত্র থাকে তাহলে আমাকে কি করতে হবে ভাইয়া, যোজন বিয়োজন করতে হবে। কথা নাই বার্তা নাই, শুধুমাত্র যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমি যোজন বিয়োজন করি আবার, এ প্লাস এক্স প্লাস এ মাইনাস এক্স, এ প্লাস এক্স মাইনাস এ প্লাস এক্স, এটা হয়ে যাবে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার, আর আসবে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bx মাইনাস এক্স স্কোয়ার। ভাইয়া আমি কি করছি, আমি এই পার্টটাকে যোজন বিয়োজন করছি, তুমি তোমার মতো করে ক্যালকুলেশন করো, আমি কিন্তু ধাপগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে কি করছি, প্রথমে যোজন বিয়োজন করছি, যেগুলো কাটা যায় হিসাব নিকাশ করে কেটে দিছি, দুই কমন নিয়ে দুই দুই কেটে দিছি, দুই পাশে বর্গ করে দিছি, বর্গ করে সূত্রে ফেলে দিছি, কাটাকাটি করছি। আবার সিমিলার জিনিস আসছে, আবার যোজন বিয়োজন করছি। এবার আবার কি করব, আবার যেগুলো কাটাকাটি করা যাবে কাটাকাটি করা যাবে, যে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায়, প্লাস এ মাইনাস এ কাটা যায়, এবার প্লাস 2bx মাইনাস 2bx কাটা যায়, তারপরে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায়, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যায়। যে সিমিলার যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি কি করব, ছোট করে ফেলবো। ওকে, তাহলে পরের লাইনে আমি আসলে কি পাই, পরের লাইনে আমি এখানে পাই দুইটা এ, আর এখানে পাই দুইটা এক্স। ওকে, এখানে কি পাই, এখানে পাই বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার, আর পাই দুইটা এক্স স্কোয়ার। তাহলে আমি বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লেখা দুইকে কমন নিয়ে ফেলি একবারে, আর এখানে পাই দুইটা বিএক্স টোটাল 4টা বিএক্স। ওকে, আবার কাটাকাটি করা যায়, কাটতে যে কি মজা, এই দুই কাটো, এই দুইয়ের সাথে এই 4 কাটো, তাহলে হয়ে যাবে 2। তাহলে সুন্দর করে লেখো a বাই এক্স বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2bx। ওকে, আরো কাটা যায়, কাটি নাই তো, এই যে এই এক্স এই পাশেও কাটাকাটি করা যায় না, এক্স কে যদি ওই পাশে গুণ করে দাও তাহলে উপরের এক্স নিচের এক্স কাটাকাটি করা যায়, নিজে নিজে ক্যালকুলেশন করো, দেখবা ইজি হয়ে লাগতেছে আরো। ওকে, তাহলে এখানে থেকে গেল কি আমার a সমান হচ্ছে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2b, আর গুণ করে দেই, তাহলে থেকে গেল কি বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 2ab। তাহলে এক্স স্কোয়ার সমান থাকতেছে 2ab প্লাস বি স্কোয়ার, অতএব এক্স সমান থাকতেছে প্লাস মাইনাস রুট ওভার 2ab প্লাস বি স্কোয়ার। এটাই অ্যান্সার হবে। হ্যাঁ, এটাই অ্যান্সার হবে। হ্যাঁ, a ইজ নট ইকুয়াল টু 0, দ্যাটস ওয়াই কাটাকাটি করা গেছে, 0 হইলে তো কাটাকাটি করা যাইতো না। ওকে, এটাই অ্যান্সার। ক্লিয়ার? ও, এখানে ভুল লিখছি না, থ্যাংক ইউ। কে যেন বললা, কে বললা এটা, যে বি স্কোয়ার এর পাশে এসে মাইনাস হবে। এবার ঠিক আছে, কে বলছে এটা? ও, তার কমেন্ট চলে গেছে, বলছে 4th লাইন পর্যন্ত করছে, বাকিটা করো, সমস্যা কি, 1 2 3 4। দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ার আছে, তো এটাকে আমার সূত্রে না নিয়ে দুইটা লিখছি, কারণ উপর নিচে কাটাকাটি করা যাবে, যে দুইটা a প্লাস এক্স কে লিখছি যাতে উপর নিচে কাটাকাটি করা যায়, দ্যাটস ওয়াই। তারপর আবার যোজনী বিয়োজন করো, আবার কাটাকাটি করো, দ্যাটস ইট।
ম্যাথ ডান, ভেরি গুড। ওকে, আর কি করাবো? 8 এর গ, এটা নিজে করো, ঠিক আছে? এটা নিজে কর, পারবি না? করে দিতে হবে? করে দিব না, হোমওয়ার্ক করো। এই যে পারবা? 8 এর গ, নেক্সট ক্লাসে এগুলো করাবো, হ্যাঁ? যদি 3টা সমান থাকে তাহলে কি লেখা যাবে? 9 থেকে নেক্সট ক্লাসে করাবো। ওকে, সাথে কিছু হোমওয়ার্ক দিয়ে দেই। এগুলো হচ্ছে তোমার হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এগুলো হোমওয়ার্ক থাকবে। এই কটা বাদে ওই যে নেক্সট ক্লাসের জন্য যে কন্টেন্ট গুলো রেখেছি ওই কন্টেন্টের বাদে এর আগের গুলো সব হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? ওকে, সো আমার কমেন্ট দেখা যায়? হ্যাঁ, তোমার কমেন্ট দেখা যায়। তার আগে একটা আবার বলে দেই, আর্লি বার্ড অফার ভুল করো না, দ্রুত। এখন আজকে গল্প করতে পারি নাই, কারণ আমি বলছি যে আমাদের খুব একদম টাইট ক্লাস শিডিউল দেওয়া হয়েছে, যে 2টা চ্যাপ্টারের জন্য আমাদের হচ্ছে 3টা ক্লাস যাবে। সো চেষ্টা করব লাস্ট আগে একটু ফাস্ট করাচ্ছি, লাস্টে যাতে একটু গল্প যোগ করা যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে, আর আমি একবার বলি,